সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো অবধি চলছেই। চারিপাশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিছু ছিটে ফোটা বৃষ্টি আর ঠান্ডা বাতাস তীরের মতন এসে আমার শরীর ছুঁয়ে দিয়ে গেল। হালকা এক অনুভূতি প্রবণ পরিবেশ। বৃষ্টির মৌসুমটা অনেকের কাছে তেমনটা পছন্দ না হলেও আমার কাছে খুব পছন্দের। বৃষ্টির সময়টা আমার কাছে খুব ভালো লাগে। জানালার পাশে বসে গল্পের বই পড়ে খুব সুন্দর এক সময় কাটানো যায়। কিভাবে সময় চলে যায় টেরও পাই না। বলা যায় এটা আমার এক অভ্যাসের মধ্যে পড়ে। তেমন আজকেও করলাম। জানালার ধারে ব্যালকনিতে বসে গল্পের বইয়ের সাথে এক কাপ চাও বানিয়ে বসলাম। বই পড়তে পড়তে না হয় চাও খেলাম। সময়টা অনায়াসে কেটে যাবে শুরু করে দিলাম। এর মাঝে কারোর ডাকের আওয়াজ পেলাম। ধ্যার, এই সময় আবার কার ডাকার প্রয়োজন পড়ল? তানহা, এই তানহা, কই রে তুই? কিছুটা বিরক্তির সাথে বললাম। কি হলো, ডাকছো কেন? কই ছিলি? কোথায় থাকি? তোর এই অভ্যাসটা আজও গেল না। না, যাবেও না। কাজ নাই তাই এসব করতে পারিস। মা, তুমিও না। তুমি একবার বাইরের পরিবেশটা দেখো। এই বৃষ্টির দিনে গল্প পড়ার অনুভূতিটাই আলাদা অন্য দিনের চেয়ে, বুঝলে? আসছে আমার বইপ্রেমী। এবার খেতে আয় তো, খিচুড়ি রান্না করেছি আজকে তোর জন্য। বাহ মা, বৃষ্টির দিন তার উপর খিচুড়ি। এখন তাড়াতাড়ি আয় তো। হ্যাঁ আসছি। হ্যাঁ আমি গেলাম, তাড়াতাড়ি আয়। আসছি তো, তুমি যাও। এই বলে মা চলে গেল। ও, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি হলাম তাহিয়া ইসলাম তানহা। বাড়ির মধ্যে আমি হলাম বড়। আমাদের বাড়িটা হলো যৌথ পরিবার। আমার চাচু আর আমার বাবা একসাথেই তাদের পরিবার নিয়ে থাকছে। আমার দাদা দাদি গত হয়েছেন কয়েক বছর হলো। আমার বড় চাচুর দুই ছেলে, আইয়াজ ইসলাম আর আইয়ান ইসলাম। আইয়াজ ভাইয়া বর্তমানে দেশের বাইরে আছে। অনার্স কমপ্লিট করে দেশের বাইরে গিয়েছে মাস্টার্স কমপ্লিট করতে। শুনেছি কয়েকদিন পর নাকি দেশে ফিরবে। আর তার ছোট ভাই আবার জুনিয়র, মানে সবেমাত্র অনার্সে ভর্তি হলো। আর আমি পড়ছি অনার্স থার্ড ইয়ারে। আমরা দুটি বোন। আমার নাম তো আগেই বলেছি। আমার ছোট বোন হলো তাসফিয়া ইসলাম মেঘলা। সে এবার এইচএসসি পরীক্ষা দিল। ডাইনিং রুমে যেতেই আমার বোন বলল, এই যে আসছে আমাদের বইপ্রেমী, ওনার বৃষ্টির দিনে বই পড়তে খুব পছন্দ। এই যে, তাই বলে আমাকে খোঁটা দিচ্ছিস কেন? এটা কি কোনো খারাপ গুণ নাকি? এটা হলো ভালো গুণ, বুঝলি? আমি কি তোকে একবারও বলেছি যে এটা খারাপ? আমি তো শুধু তোকে বইপ্রেমী বললাম। এই তানহা, এবার খেতে বস। পাশ থেকে বড় মা বলে উঠল। বসছি। খাওয়ার মাঝেই আইয়ান বলে উঠল, আচ্ছা ভাইয়া কবে আসবে, কাউকে কিছু বলেছে? আমি খেতে খেতে বললাম, আইয়াজ ভাইয়া আসবে বুঝি? শুনলাম। তুমি জানো না তানহাপু? শুনেছি আর কি। পাশ থেকে মেঘলা বলে উঠল, আয়াজ ভাইয়াকে বলার দরকার যে আসার সময় তোর জন্য যেন বই নিয়ে আসে। এই তোর কি আমাকে খোঁচা দেওয়া ছাড়া আর কি কোনো কাজ নেই? সারাদিন আমার পিছনে পড়ে থাকিস। আরে, ভালো কথাই তো বললাম। তুই বই পড়তে ভালোবাসিস তাই বললাম, খারাপ কি বলেছি? না, তুই তো সবসময় ভালোই বলিস। দেখতে হবে তো কার বোন। হ্যাঁ, আমার বোন দেখেই তো সারাদিন আমার পিছেই পড়ে থাকিস আর আমাকে কয়েক মিনিট পর পর খোঁচা দিতে থাকিস। অপমান করলি আমায়? না তো, তোকে কি অপমান করা যায়? এই তোরা থামবি? কি শুরু করলি খেতে বসে? আমি আগে শুরু করিনি, মেঘলা আগে শুরু করেছে। বুঝলাম, এবার থাম তো, বড় মা বলে উঠল। খাওয়া দাওয়ার পর রুমে গেলাম। হালকা একটু বৃষ্টি কমেছে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। খাওয়ার পর হালকা হালকা ঠান্ডা আবহাওয়ায় চোখটা কেমন জানি লেগে আসছে, ঘুম ঘুম পাচ্ছে কিছুটা। তাই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। তানহা, কতদিন হলো বলো তো তোমাকে দেখি না। আমার চোখ দুটো তোকে দেখার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে। আচ্ছা, আমাকে কি তোর একবারও মনে পড়ে না? জানিস, তোকে না আমার খুব মনে পড়ে, খুব। বলতো কবে তুই আমার হবি? কবে তোকে আপন ভাবে আমার বাহু ডোরে তোকে আবদ্ধ করব? জানিস, তোকে আমার সেই ছোট্টবেলা থেকেই ভালো লাগতো। তুই কোনো ব্যথা পেলে আমার খুব খারাপ লাগতো, কিন্তু তখন বুঝতে পারিনি কেন তোর প্রতি আমার আলাদা অনুভূতি কাজ করত। বড় হয়ে বুঝলাম আমার এই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তানহা, খুব করে চাই তোকে, খুব। তোকে আমি আমার নিজের করে নেবই নেব। শুধু একটু অপেক্ষা, আমি আসছি। কথাগুলো বলে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আয়াজ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথাগুলো বলছিল সে।
নিজের অজান্তেই হয়তো মনের এক কোণের লুকানো ভালোবাসার হাজারো অনুভূতি জমিয়েছে আয়াজ। ভালোবাসাটা হয়তো কাউকে বলে আসে না। ভালোবাসা কখনো দিন ক্ষণ সময় দরে হয় না। নিজের অজান্তেই কারোর ভালোবাসার মনে কোণে জন্ম নেয়। তেমনটা আয়াজেরও হয়েছে। তা না হয়তো জানেও না কেউ একজন তাকে খুব করে ভালোবাসে। সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজে আর মোড়া ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়েছে ঠিকই, তবে সম্পূর্ণ ঘুম এখনো কাটেনি। ঘুম ঘুম ভাব এখনো চোখে লেগে রয়েছে। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম যে ভোর হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ শুক্রবার, তাই অন্য দিনের চেয়ে আজকে পরিবেশটা তুলনামূলক কোলাহলপূর্ণ পরিবেশ। পরিবেশটাও খুব নিরিবিলি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আজ খুব ইচ্ছে হলো এই সকালে বাহিরে হাঁটতে যাওয়ার। সকালে এই পরিবেশে হাঁটতে বের হওয়া মন্দ কিছু নয়, তাই বেরিয়ে পড়লাম হাঁটতে। সাথে যাওয়ার কেউ ছিল না, বোনটাও এখন ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না, একাই বেরিয়ে পড়লাম। সকালবেলা হাঁটতে বের হওয়া আমার একটা অভ্যেসের মধ্যে পড়ে। মাঝে মাঝে সময় ব্যস্ততায় তার হয়ে ওঠে না, তাও মাঝে মাঝে চেষ্টা করি বের হওয়ার। কিছুটাক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় গেলাম। মনটাও খুব ফুরফুরে লাগছে। বাসায় গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। রান্নাঘরটা উঁকি ঝুঁকি দিয়ে দেখি মা আর বড় মা কাজ করছেন। আমার উঁকি দেওয়া দেখে বড় মা ডাক দিলেন। আমি সামনে গেলাম। হাঁটতে বের হয়েছিলে বুঝি? হুম। একাই গিয়েছিলে নাকি? হ্যাঁ। মেঘলাও ঘুমিয়েছিল তখন, তাই ডেকে তুলিনি, একাই গেলাম। পাশ থেকে মা বলে উঠল, তুই গিয়েছিলি তো কাউকে বলে যাবি না? সকাল সকাল হঠাৎ করে বের হলে ভয় লাগে না? টেনশন হয় তো। হঠাৎ কি করে মা? আমি তো মাঝে মধ্যেই সকালবেলা হাঁটতে বের হই, নতুন কি আবার? তাও কোথাও গেলে বলে বের হবি। আচ্ছা, এখন খেতে আয় তো তাড়াতাড়ি। আসছি। বেলা 11টা বাজে। সোফায় বসে বসে টিভি দেখছি। এমন সময় হঠাৎই কলিং বেলের আওয়াজের শব্দ শুনতে পেলাম। কতক্ষণ ধরে কলিং বেলটা বাজছে, কেউ খুলল না দেখে আমি নিজেই উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলেই আমি হতবম্বের মতন চেয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। আমার কোনো রকম কথাবার্তা না শুনে মানুষটি আমার কাছে এসে আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে এভাবে চেয়ে আছিস কেন? আমি তৎক্ষণাৎ ভাবনার ঘর থেকে বের হলাম। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, হঠাৎ, তাও আবার কাউকে না বলে? আমি তো আগেই বলে রেখেছিলাম আসবো। কেন শুনিসনি? হ্যাঁ শুনেছি, তবে কবে আসবে তা তো জানতাম না। বাড়ির সবাই কোথায়? কাউকে দেখছি না যে। এই আপু, আপু, কই গেলি রে তুই? ডাকতে ডাকতে হঠাৎ থেমে যায় মেঘলা। সামনে থাকা মানুষটির দিকে এক নজর তাকালো। আদেও কি এটা সত্যি? বিশ্বাস করতে না পেরে নিজেকে একবার সিমটি কাটলো। এটা তো সত্যি। মেঘলা দাঁড়িয়ে থাকতে দেখে আইয়াজ বলল, কি রে তোর আবার কি হলো? মনে হচ্ছে ভূত দেখছিস। মা, বড় মা, আয়ান, কোথায় গেলে সবাই? কে এসেছে দেখে যাও। মেঘলার ডাকে সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হলো। সবাই আয়াজকে দেখে কিছুটা চমকে গিয়েছে। চমকানোরই কথা। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে আসলে যে কেউই চমকে যাবে নিশ্চয়ই। তেমনটাই হয়েছে। আরে ভাইয়া, তুমি কখন আসছে? আসলাম তো একটু আগেই। এসেই দেখছি একজন ভূত ডাকার মতন চমকাচ্ছে। তো চমকাবে না? হঠাৎ করে কাউকে না বলে আসলে তো চমকাবেই। আরে আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে না বলে আসলাম। পাশ থেকে মেঘলা বলে উঠল, এখন ভিতরে আসো তো ভাইয়া, কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো? আইয়াজ বাহির থেকে ভিতরে আসলো। ভিতরে আসার পর তার প্রথম চোখ গেল তার মায়ের দিকে। মা এক কোণে দাঁড়িয়ে এক নজরে তার দিকে তাকিয়ে আছে। মা তো এতদিন পর ছেলেকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। চোখ দিয়ে সুখের অশ্রু ঝরছে। আইয়াজ কয়েক কদম সামনে এগিয়ে মায়ের কাছে গেল। মা, তুমি কাঁদছো? মা, আমি এসেছি, তুমি খুশি হওনি? পাগল ছেলে আমার, খুশি হব না কেন? এটা যে সুখের অশ্রু। বাহ, নিজের মাকে পেয়ে বুঝি এই মাকে ভুলে গেলি? ছোট মা তা কি কখনো হয়? এখন যা তো, অনেকক্ষণ হলো। কখন এসছিস? যা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, রেস্ট নে। হ্যাঁ যাচ্ছি। আইয়া চলে গেল তার নিজের ঘরে। ঘরে প্রবেশ করতেই কিছুটা চমকে গেল সে। ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে তার অবর্তমানে তার ঘরটা গুছিয়ে রেখেছে সব সময়, কিন্তু গোছালোটাকে? এই প্রশ্নটা তার মনে উকি দিল। হয়তো মা গুছিয়ে রেখেছে সব সময়। সব চিন্তা ভাবনা ছেড়ে আয়াস ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিল। অনেক পথ জার্নি করে এসছে, তাই রেস্ট নেওয়াটা প্রয়োজন।
রাত 10টা। বাড়ির সবাই খেয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। তানহা ব্যালকনিতে তার দোলনায় বসে আছে। হালকা হালকা করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। তানহা একধারে সেই আঁধার কালো আকাশের দিকে চেয়ে আছে। হালকা আঁধার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তানহার মনে ছিটেফোঁটা ভয়টুকুও লাগছে না। এই রাতেই আচমকাই আইয়াজের ঘুম ভাঙল। পাশে থাকা বেড টেবিল ঘড়িটির দিকে তাকিয়ে দেখে রাত 10:30 বাজতে চলল। সময় দেখি অবাক হলো আইয়াজ। এতক্ষণে ঘুমালো সে? বিকেল 3টের সময় ঘুমিয়েছিল, এখন বাজতে চলল 10:30। ঘুমানোটাই স্বাভাবিক। দূরের পথে জার্নি করে ক্লান্ত অবস্থায় ঘুমিয়েছে, তাই অস্বাভাবিক কিছু নয়। পানি পিপাসা পেল আইয়াজের। ঘরে রাখা জগটিতে এক ফোঁটাও পানি নেই। এখন পানি আনতে ড্রয়িং রুমে যেতে হবে। একটু বিরক্ত বোধ কাজ করলো তার। বিরক্ত অনুভব করলেও কিছু করার নেই, যেতেই হবে, উপায় নেই। খুব পিপাসা পেয়েছে, তাই কিছুটা বাধ্য হয়েই যেতে হলো তাকে। বাইরে বৃষ্টি নেমেছে। কিছুটাক্ষণ বসে থেকে ঘরে গেল তানহা। ফোনটা খুঁজছে কোনো এক প্রয়োজনে, কিন্তু পেল না। বেড টেবিলটাতেও খুঁজলো, পেল না। কোথায় রেখেছে মনে করার চেষ্টা করতেই হঠাৎ মনে পড়ল ড্রয়িং রুমে রেখেছে হয়তো। টিভি দেখার মগ্নে ফোনটাই আনতে ভুলে গেছে সে। তাই ফোনটা আনার জন্য ড্রয়িং রুমের দিকে এগোলো। আইয়াজ পানির জগটা ভরে রুমের দিকে যাচ্ছিল, কিন্তু খুব খিদে পেয়েছে তার। তাই টেবিলে কিছু আছে কিনা দেখার চেষ্টা করলো। অন্ধকার থাকার কারণে দেখার সুযোগটা হলো না। লাইট জ্বালানোর জন্য সামনের দিকে এগোলো। হঠাৎ মনে পড়লো তার কাছে না ফোন আছে। পকেট হাতড়ে ফোনটাও খুঁজে পেল না। ফোনটা তাহলে ঘরেই ফেলে এসছে সে। নিজের মনে মনে বকতে লাগলো, আইয়াজ তুইও না ফোনটাও সাথে করে নিয়ে ঘর থেকে বের হবি না? এখন এই অন্ধকারে লাইটের সুইচ খুঁজতে থাক। তানহা ড্রয়িং রুম থেকে ফোন নিয়ে ঘরে যাওয়ার সময় মনে হলো পানি খেয়ে যাও, পিপাসাও পেয়েছে। তাই ডাইনিং রুমের দিকে এগোলো। অন্ধকার, কিছু দেখতেও পাচ্ছে না। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে যেও করলো না। হঠাৎ যদি কেউ দেখে ফেলে ভূত ভূত করে চিল্লাবে। তাই অন্ধকারই আস্তে আস্তে সামনের দিকে এগোলো। এই অন্ধকারে সামনে যেতে গিয়েই কারুর সাথে ধাক্কা লাগে তার। এই অন্ধকারে কার সাথে ধাক্কা লাগবে ভাবতেই ভূতের ভয় মাথায় আসতেই ভূত ভূত করে চিৎলাতে শুরু করলো তানহা। এদিকে আয়াজও কারোর সাথে ধাক্কা লাগায় পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। ভূত ভূত বলে চিল্লানোর কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা তানহা। তাই তাড়াতাড়ি করে মুখ চেপে ধরে, যেন চিল্লাতে না পারে। আস্তে করে তানহার কানের কাছে বলে, এই যে চিল্লাস না, আমি আয়াজ, ভূত না, চিল্লাস না, মুখ ছেড়ে দিলাম। তানহার মুখ ছেড়ে দেওয়ার পর খানিকটা ঘন ঘন নিঃশ্বাস ফেললো। নিজেকে সামলে বলল, ভাইয়া তুমি এখানে কি করছো এত রাতে? আগে তুই বল, রাতে তুই এখানে কি করিস? আমি আমার ফোনটা নিতে এসেছিলাম। ড্রয়িং রুমে আমার ফোনটা ফেলে রেখে গেছিলাম। ও, তা তুমি এখানে কি করো? ঘরে পানি ছিল না, তাই পানি নিতে এসেছিলাম। তা পানি তো তোমার হাতেই, ঘরে গেলে না যে? না মানে এমনি। কি? কিছু না, তুই এখানে কেন আসলি? ফোন তো তোর হাতেই, ঘরে না গিয়ে এখানে পানি খেতে? ও আচ্ছা, আমি তাহলে যাই, তুমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। তানহা চলে যাচ্ছিল। আয়াজের ডাকে পিছন ফিরল। কি, কিছু দরকার ভাইয়া? হ্যাঁ মানে না। কি মানে করছো? কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। কিছু আছে? আমাদের খাওয়ার সময় মা তোমার জন্য খাবার আলাদা করে রেখেছিল। কোথায়? ফ্রিজে। ওয়েট, খাবারগুলো গরম করে দিচ্ছি, তুমি বসো। তানহা একে একে সব খাবারগুলো গরম করে টেবিলে রাখলো। তুই এখানে বস, আমি এখন নিজে নিয়েই নিতে পারবো। আমি দিচ্ছি, তুমি বসো। বললাম না লাগবে না, তুই বস। আচ্ছা। আয়াজ এক এক করে সবগুলো খাবার নিয়ে খেতে লাগলো। রান্নাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, খেয়েছিস? হ্যাঁ আমি খেয়েছি। তোর ঘুম পেলে তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড় না। না, তুমি খেয়ে নাও, আমি পরে ঘুমাবো। আর এমনিতেও কাল ভার্সিটি বন্ধ। ও। আয়াজের খাওয়া শেষ হলে তানহা সব কিছু গুছিয়ে রেখে দিল। তানহা নিজের ঘরে যেতে নিলে দেখে আয়াজ এই ছাদের দিকেই যাচ্ছে। তানহা ভাবলো হয়তো কোনো প্রয়োজন। তানহা সেদিকে খেয়াল না করে নিচের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আয়াজ ছাদের লিলিং ধরে ঘেঁষে দাঁড়িয়ে বাইরের পরিবেশের দিকে তাকিয়ে আছে। অন্ধকার চারিদিক। বৃষ্টি হওয়ার পর চারিদিকে মৃদু হাওয়া বইছে। তানহা, আজকে তোকে অনেকটা কাছ থেকে দেখলাম। তোর অপলক সেই টানা টানা কাজল চোখে আমার চোখ দুটো যেন আটকে গেছে। কবে যে তোর কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারবো, তবে খুব শীঘ্রই তোকে সব বলবো। তানহা, ভালোবাসি যে তোকে, তাই অপেক্ষা যে আর সহ্য হয় না। গতকাল রাতে ঘুমাতে দেরি করায় অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা উঠতে দেরি হলো। ঘুম থেকে উঠেই টের পেলাম যে বাড়ির সবাই এখন উঠে গেছে। আমি আর একটুকু সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম।
বসার ঘরে যেতেই দেখি হাসাহাসি গল্প করার আওয়াজ পেলাম। বাইরে থেকে কিছুটা উঁকি দিয়ে বুঝলাম সবাই গল্প করায় মগ্ন। আর এটাও বুঝতে পারলাম গল্পের প্রধান টপিক হচ্ছে এবাড়ির বড় ছেলে আইয়াজ ইসলাম। আর বাহিরে না দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করলাম। আমায় এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে আইয়ান বলল, কি হলো তানহাপু, ওখানে দাঁড়িয়ে আছো যে? আসো না, এদিকে দেখো আইয়াজ ভাইয়া আমাদের সবার জন্য কি কি এনেছে। আমি সামনে গিয়ে বললাম, কি এনেছে? কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম ছড়িয়ে ছিটিয়ে রাখা অনেকগুলো গিফট। দেখি বুঝতে পারলাম বাড়ির সবার জন্যই কিছু না কিছু এনেছে ভাইয়া। ভাইয়া আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, চিন্তা করিস না, ভাবিস না তোর জন্য আনিনি, সবার জন্য এনেছি। এই যে ধর তোর গিফট, দেখে বলিস পছন্দ হয়েছে কিনা। ভাইয়ার হাতে থাকা গিফটটা নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আন্দাজ করার চেষ্টা করলাম কি আছে ভিতরে, তবে আমার বোধগম্য হলো না। আরে আপু, গিফটের বক্সটা খুলে দেখ না ভিতরে কি আছে। না, এখন আমি খুলবো না। কেন? আমরা সবাই সবার নিজেরটা খুললাম, তুই কেন খুলবি না এখন? না, আমি পরে দেখে নেব। আচ্ছা। মনে মনে আইয়াজও চাইছিল তানহা যেন এখন বক্সটা না খোলে, একান্তে নিজে গিয়ে যেন নিজের গিফটটা সে দেখে। মনে মনে একটু খুশিও হলো সে। গিফটের বক্সটা নিয়ে তানহা নিজের ঘরে চলে গেল। বিছানায় এক কোণে গিফটের বক্সটা রেখে দিল। সবে মাত্র ব্যালকনিতে একটা বই নিয়ে বসতে যাচ্ছিল সে, তখনই তার বাহির থেকে ডাক এলো। বইটা ওভাবে রেখেই চলে গেল। ওপর থেকে দেখলাম সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছে। আইয়াজ, আইয়ান, মেঘলা একদম গল্প জুড়ে দিয়েছে। গল্প করে মগ্ন তারা। সেখানে আমাকে ডাকার কারণটা ঠিক বুঝলাম না। আজকে জিজ্ঞেস করলাম, কিরে মেঘু, ডাকলি যে? আপু, বাইরে বের হবি? এখন না, বিকেলে। কোথায় যাবি? এই তো কাছেই কোথাও। একাই যাবি? না, আইয়াজ ভাইয়া, আইয়ান, তুই আর আমি। ও, বললি না যে? আচ্ছা যাব। পাশ থেকে বড়মা এসে বলল, কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? বড়মা, আজ বিকেলে বের হব। বাহ, ভালোই তো, তাহলে বেরিয়ে আয়। আইয়াজও অনেকদিন পর এসেছে, ভালো লাগবে। তাই তো এই প্ল্যানটা করলাম, মেঘলা বলল। বিকেলবেলা রেডি হয়ে বের হলাম। কোথায় যাব এখনো অজানা, দেখি কোথাও যাওয়া হয়। ফাঁকা এক রাস্তায় হাঁটছি সবাই মিলে, আইয়াজ, আইয়ান, মেঘলা আর আমি। হঠাৎ আইয়ান বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যেতে চাস? আইয়াজ বলল, ভাইয়া একটা জায়গায় যাবে, জায়গাটা আমার চেনা, খুব সুন্দর। কোথায়? গেলি দেখতে পাবে। যাবে? চল। সবাই আসলাম আমরা নদীর ধারে। জায়গাটা বেশ সুন্দর, মনে হয় আমি একবার এসেছিলাম। সবাই মিলে নদীর ধারের কাছে বসলাম। নদীর ধারে সবসময় ঠান্ডা মিঠি হাওয়া থাকে, আজ ঠিক তেমনটাই রয়েছে। পাশ থেকে মেঘলা বলল, কি ভাইয়া, জায়গাটা সুন্দর না? সুন্দর। এই জায়গাটা আমি আর আপু অনেকবারই এসেছি, তুমি মনে হয় আজ প্রথম আসলে, তাই না? প্রথম। যেহেতু দেশের বাইরে ছিলাম আসা হয়নি। তা ঠিক। আইয়ান, চল, আমি আর তুই মিলে ওইখানটা দিয়ে ঘুরে আসি। তুই আর ভাইয়া এখানে থাক। চল। আইয়ান বলল, একসাথেই যাই, চল। আমি এখানে বসে থাকবো কেন? ভাইয়াকে নিয়ে তুই ঘুরে আর আমি আইয়ানকে নিয়ে ঘুরে আসি। এটা আবার কেমন? এটা এমনি, বলেই মেঘলা চলে গেল। আমি আর আইয়াজ বসে রইলাম। দুজনের মাঝেই পিন পতন নিশ্চপতা। এই নিশ্চপতার মাঝেই আইয়াজ বলল, এই জায়গায় এসেছো কোনোদিন? একবার এসেছিলাম। ও, জায়গাটা বেশ সুন্দর। তার জন্যই এই জায়গাটায় আসি, ভালো লাগে। মেঘলা আর আইয়ান তো চলে গেল, আমিও চাই এখান থেকে একটু হেঁটে আসতে। আচ্ছা। আইয়াজ ভাইয়া টুকটাক কথা বলে যাচ্ছে, আর আমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে হ্যাঁ করছি। কিছুটা সময় ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ঘরের বাইরে যেতেই শুনতে পেলাম গল্পের আড্ডার শব্দ। আইয়াজ ভাইয়ার সাথে সবাই গল্প জুড়ে দিয়েছে দেওয়ারি কথা। বাড়ির বড় ছেলে এতদিন পর বাড়ি এসছে, তার সাথে গল্প না জমালে হয়? আমিও গিয়ে তাদের মাঝে যোগ দিলাম। আইয়াজ ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে তাদের কথায় মনোযোগ দিল। আমি কিছু না বলে চুপচাপ একটা জায়গায় বসে ফোন স্ক্রলিং করতে লাগলাম, আর মাঝে মাঝে তাদের কথার সাথে কথার তাল মেলালাম। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। আমিও আমার ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ করে গিফটের কথাটা মনে পড়তেই উঠে গেলাম। গিফটটা কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না, সারা ঘর খুঁজলাম। হঠাৎ মনে পড়লো বেড সাইডে টেবিলে রেখেছিলাম। টেবিলের ড্রয়ারটা খুলে গিফটের বক্সটা বের করলাম। এখন আন্দাজ করে বুঝতে পারলাম না গিফটের বক্সে কি আছে। কিছুক্ষণ পর গিফটের বক্সটা খুলেই ফেললাম। বক্সটা খুলে দেখতে পেলাম একটা বই, একটা নূপুর এবং একটা চিরকুট। বইটা দেখে বেশ অবাক হলাম। অনেকদিন ধরেই এই বইটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি বলে কিনতে পারিনি।
বইটা ছুঁয়ে দেখতেই যেন খুশি খুশি লাগছে। বইটার সাথে একজোড়া নূপুর দেখতে পেলাম। নূপুরগুলো খুবই সুন্দর। নূপুরের প্রতি আমার বড্ড দুর্বলতা। ছোটবেলা থেকে নূপুর আমার বেশ প্রিয়। চিরকুটটাও খুললাম। চিরকুটে কিছু লেখা রয়েছে। প্রিয় তাহু পাখি, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর বই পেয়ে আরও ভালো লাগছে। তোমার পছন্দের কথা আমি কি করে জানলাম সেটা তোমার না জানলেও চলবে। যার জন্য মনের টান আছে তার পছন্দের কথা, তার অনুভূতি নিঃসন্দেহে ধরে ফেলা যায়। আর তুমি সেই, যার জন্য মনে আমার এতটা টান, এতটা মায়া। এটা কি ঠিক ভালোবাসা বলে কি না জানি না, তবে এটা যদি ভালোবাসা প্রকাশ করা বোঝায় তাহলে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। ইতি আইয়াজ। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য থমকে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। যা পড়েছি ঠিক পড়েছি তো? এটা কি করে সম্ভব? আইয়াজ ভাইয়া আমাকে ভালোবাসে? না, এটা হতে পারে না। এসব বাবা মা জানলে কি হবে? আর তাছাড়া বড় মা বড় বাবা জানলে কি ভাববে? না, আইয়াজ ভাইয়া কিছু করার আগে তাকে আটকাতে হবে। তার সাথে কথা বলার প্রয়োজন। এখন কি যাব? ঘুমিয়ে পড়েছে কিনা একবার গিয়ে দেখে আসি বলেই পা বাড়ালাম আইয়াজ ভাইয়ার ঘরের উদ্দেশ্যে। ঘরের সামনে গিয়ে দেখলাম দরজা একটু ফাঁক করা। একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, তবে দেখা আর উঠল না। কিছুই দেখা যাচ্ছে না। ভাবলাম কাল সকালে বরং কথা বলে নেব। কথা আমাকে বলতেই হবে, ভাইয়াকে বোঝাতেই হবে। বলতে বলতেই নিজের ঘরে চলে আসলাম। চোখ পড়ল বিছানায় পড়ে থাকা সেই একজোড়া নূপুরের ওপর। নূপুর নিয়ে ব্যালকনিতে বসলাম। নূপুরটাকে একটু করে ছুঁয়ে দেখতেই লাগলাম। মনে হলো নূপুর জোরে একটু পায়ে পড়ে দেখি, কিন্তু পড়তে নিয়ে কিছু একটা ভেবে পড়লাম না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ কেন জানি চোখটা লেগে আসলো। আইয়াজ ঘর থেকে বুঝতে পেরেছিল তানহা তার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ঘর থেকে দেখলো এখনো বাইরে আছে কিনা। না, নেই। আইয়াজ তানহার ঘরের দিকে পা বাড়ালো। ঘরে এসে দেখলো তানহা নেই। হঠাৎ চোখ গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দরজা খোলা, পর্দা বাতাসে অনবরত নড়ছে। আইয়াজ ভাবলো তানহা তাহলে ব্যালকনিতে আছে। আইয়াজের ধারণাই সঠিক হলো। তানহা ব্যালকনিতেই ঘুমিয়ে গেছে। আইয়াজ 5 কোলে করে তানহাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। আইয়াজ তানহার হাতে নূপুর জোড়াটাও দেখতে পেল। আইয়াজ নূপুর জোড়াটা নিয়ে তানহার পায়ে পরিয়ে দিল। আইয়াজ কিছুক্ষণ তানহার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় কাউকে এতটা মায়াবী লাগতে পারে আইয়াজের জানা ছিল না। আইয়াজের হঠাৎই একটা ভুল কাজ করতে মন চাইছে। আইয়াজ তানহার কপালে পরশ এঁকে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আইয়াজ চলে গেল তার ঘরে। সকালবেলা আড়মোড়া হয়ে ঘুম ভাঙল তানহার। চোখ খুলতেই নিজেকে সে বিছানায় আবিষ্কার করলো। কালকে রাতের কথা মনে করতেই খটকা লাগে তানহার, কারণ সে তো কালকে রাতে বিছানায় ঘুমায়নি, ব্যালকনিতে ছিল। হয়তো সেখানেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে ঘরে আসলো কিভাবে? এসব মনে করতেই সে কিছুর শব্দ শুনতে পেল। হঠাৎই তার পায়ের দিকে নজর গেল। তার পায়ে নূপুর পরা। সে তো কালকে নূপুর পরেনি, তাহলে নূপুর তার পায়ে এলো কি করে? অদ্ভুত। তাহলে কেউ কি এসেছিল ঘরে? আইয়াজ ভাইয়া? ভাইয়া কেন আমার রুমে আসবে? না, মনে হয় ভাইয়াই এসেছিল, আর সেই আমার পায়ে নূপুরটা পরিয়ে দিয়েছে। তানহা তার পায়ে নূপুর খুলে রেখে দিল। হঠাৎ তানহার দরজায় কড়ার নাড়ার শব্দ পায়। আপু, এই আপু, ওঠ তাড়াতাড়ি, তোর নাকি আজ ক্লাস আছে, মা ডাকতে পাঠালো। বাহির থেকে মেঘলার গলার আওয়াজ শুনে তানহা দরজা খুলল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যায় মেঘলা। কি রে, কি হলো? এভাবে ঢুকলি কেন? তোর উঠতে এতক্ষণ লাগে? তাতে তোর কি? হয়েছে, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে আয়। আচ্ছা। বলেই মেঘলা চলে গেল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। ঘুম থেকে উঠতে আজ দেরি হওয়াতে তাড়াতাড়ি করতে হলো। রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে সবার দিকে একবার চোখ বোলালাম। মা আর বড় মা রান্নাঘরে কাজ করছেন, আর বাবা আর বড় বাবা বের হয়ে গিয়েছেন আগেই অফিসের জন্য। আইয়ান মেঘলা খাচ্ছে আর গল্প জুড়ে দিয়েছে। সাথে দেখলাম আইয়াজ ভাইয়াও আছে। আইয়াজ ভাইয়ার দিকে তাকাতেই উনিও আমার দিকে তাকালেন। দুজনেই চোখাচোখি হওয়াতে সাথে সাথেই আমি চোখ সরিয়ে নিলাম। চেয়ার টেনে মেঘলার পাশে বসলাম। চুপচাপ খাচ্ছি এমন সময় আইয়াজ ভাইয়া বলল, মা, আমি বের হচ্ছি। কোথায় যাবি? এই যে একটু বাইরে। চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা, তুই যখন বের হবি তানহাও বের হবে, ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাস। আচ্ছা, ওর খাওয়া শেষ হলে বাইরে আসতে বলো, আমি অপেক্ষা করব। আচ্ছা। আমি এই যে কথা শুনে হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এই সুযোগে হয়তো ভাইয়ার সাথে কথা বলতে পারবো। আমি খাচ্ছি এমন সময় মা এসে বলল, তাড়াতাড়ি খেয়ে যা, আইয়াজ তোর জন্য বাইরে অপেক্ষা করছে। আমি খেতে খেতে বললাম, যাচ্ছি।
তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি আয়াজ ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি সামনে এগিয়ে গেলাম। আমার দিকে এক নজর তাকিয়ে বাইক স্টার্ট দিল। কিছু একটা দেখার পর আয়াজ মনে মনে রাগ করলো। তানহা আয়াজের পরিয়ে দেওয়া নুপুরটা খুলে ফেলেছে। নুপুরটা তানহার পায়ে না দেখতে পেয়ে সে রাগ করলো। আয়াজ বাইক স্টার্ট দিয়ে তানহাকে বলল, উঠে বস। তানহা উঠে বসলো। ধরে বস, না হলে কিন্তু পড়ে যাবি। পড়বো না, তুমি চলো। ভালো কথা বললাম, শুনলি না। যখন ছিটকে পড়ে যাবি তখন বুঝবি। বললাম তো পড়বো না। আয়াজ বাইক স্টার্ট দিতে দ্রুত বেগে চালানো শুরু করলো। তানহার কোনো উপায় না পেয়ে আয়াজকে ধরে বসলো। আয়াজের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু তানহা সেটা দেখতে পেল না। আয়াজ লুকিং গ্লাসে তানহাকে দেখছে। তানহা সেটা দেখতে পেয়ে আয়াজকে বলল, আমাকে দেখার দরকার নেই, সামনে দেখে চালাও, না হলে কোনো বিপদ হয়ে যেতে পারে। সেটা আমার মাথায় আছে। আয়াজ তানহাকে নিয়ে ভার্সিটিতে এসে পড়ল। তানহা আয়াজকে কিছু না বলে ভিতরে ঢুকে যাচ্ছিল। এখান থেকে আয়াজ তানহাকে ডাকলো। আয়াজের ডাক শুনে তানহা পিছন ফিরে তাকালো। ক্লাস শেষ হলে বাইরে দাঁড়িয়ে থাকিস, আমি আসবো। তোমার আসার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কথাটা একটু কম বল, আমি যা বলছি তাই করবি। আচ্ছা বলি ভার্সিটির ভিতরে চলে গেল তানহা। তানহা ক্লাসে ঢুকে এটা বেস্ট ফ্রেন্ড ইরাকে দেখতে পেল। মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলে তানহার। ইরা বসেছিল। তানহা পিছন দিকে ইশারায় চোখ দুটো ধরল। ইরা বুঝতে পারলেও কে তার চোখ ধরেছে। তানহা, দুষ্টুমি করে লাভ নেই, চোখ ছেড়ে দে। তোকে এত কে বলেছে আমি সব কিছু বুঝে যাই? কি রে, তোর আজকে মুড অফ নাকি? না, দেখে তো তাই মনে হচ্ছে। বলতো কি হয়েছে? মা বাবা আমার পরের সপ্তাহে বিয়ে ঠিক করেছে। বাবা, দাওয়াত তো পেলাম তো নাকি? তুই খুশি হয়ে গেলি? তো নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমি খুশি হব না তো কে হবে? তুইও না। এখন তো বল, ভাইয়া কি করে? দেশের বাইরে থাকে, লন্ডনে। সেখানেই তার পড়াশোনা, পাশাপাশি জবও করে শুনলাম। বিয়ের পর নাকি আমাকেও লন্ডনে নিয়ে যাবে। বাহ রে, তোর তো সুখের ওপর সুখ। বিয়ের পরই লন্ডন যাওয়ার সুযোগ। ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যাস না। তোকে ভোলা যায়? আর হ্যাঁ, বিয়েতে কিন্তু আসতে হবে। তোমার আর বলা লাগবে না, আমি নিজেই গিয়ে আগে হাজির হব। জানি। ভার্সিটি ক্লাস শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছি। আয়াজ ভাইয়া নাকি আসবে। তার আসার কোনো খবরই নেই। বিরক্ত হয়ে যাচ্ছে একদম। নিজের মাঝেই বকবক করছিলাম। এমন সময় উনি সামনে এসে হাজির হলো। চল। বাইকে ওঠার পর বাইক স্টার্ট দিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম এটা বাসায় যাওয়ার রাস্তা না। তাহলে ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে? ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? এটা তো বাসায় যাওয়ার রাস্তা না। চুপ করে বসে থাক, যেখানে আছে সেখানেই যাবি। কিন্তু বললাম না চুপ। আমি আর একটা কথা বাড়ালাম না। বেশ কিছুক্ষণ পর ভাইয়ার বাইক থামলো। চারিপাশে তাকিয়ে দেখলাম বেশি একটা লোকজনের সমাগম নেই। নিয়ে এসেছে এক নদীর পাড়ে। ধারে কৃষ্ণচূড়া গাছ, মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে আছে। ভাইয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছন পিছন হাঁটছি। হঠাৎ করে ভাইয়া থেমে গেল, আমার দিকে ফিরে তাকালো। এসেছিস এই জায়গায়? না, এই জায়গাটাতে আসা হয়নি। একটা কথা বলবি আমায়? কি? আমাকে কি ভালোবাসা যায় না? ভাইয়া, এটা সম্ভব না। আমরা দুজন চাচাতো ভাই বোন। পরিবারে এটা জানলে সমস্যা হবে। কেন? কাজিনদের মাঝে কি সম্পর্ক হয় না? আমি হয় না তা বলছি না। দেখ, তোকে আমার সেই ছোট্টবেলা থেকে পছন্দ। তখন বুঝতাম না যে তোকে ভালোবাসতাম। বড় হয়ে বুঝলাম তোর জায়গাটা আমি আজ পর্যন্ত কাউকে দিতে পারিনি। মনটাতে শুধু তুইই আছিস। আমার শুধু তোকেই চাই। প্রথম ও শেষ তোকেই চাই। বল না, তুই আমার হবি? কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। মা বাবা, বড় মা, বড় বাবা এসব মানবে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুধু বল, তুই আমার হবি? যদি সবাইকে মানাতে পারা যায় তাহলে। তাহলে তুই রাজি? বললাম তো ভাইয়া, যদি সবাইকে রাজি করাতে পারো, মানাতে পারো তাহলে। ভাইয়া না, শুধু আয়াজ। তানহাটা দৃষ্টি নিচের মাটিতে আবদ্ধ করে। আয়াজ সামনের দিকে এগিয়ে তানার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলল, তাহু পাখি, তুমি শুধুই আমার। আমি তোমাকে আমার করে নেবই। তানহা আয়াজের দিকে চোখ তুলে তাকালো। তার চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমেছে। মনে হচ্ছে চোখ টিপলে গড়গড় করে পানি পড়বে। কেউ এতটা ভালোবাসতে পারে? তানহার কাছে সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। মনে হচ্ছে এটা স্বপ্ন, ঘুম থেকে উঠলেই ভেঙে যাবে। ছোট মা, আসতে পারি? কাজ করার মাঝেও কার ডাক শুনতে পেয়ে সায়রা বেগম অর্থাৎ তানহার মা ফিরে তাকালেন। দেখলেন আয়াজ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আয়াজকে বাহিরে থাকতে দেখে বলল, কিরে আয়াজ, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়।
সায়রা বেগমের কথায় আয়াজ ভেতরে প্রবেশ করলো। দেশের বাইরে গিয়ে তো এই মাকে ভুলেই গেছিস। আয়াজ সায়রা বেগমের পায়ের কাছে বসে বলল, তোমাকে কি ভোলা যায়? দেখছি তো ছোট মা, একটা কথা বলি? অবশ্যই, বলে ফেল। আচ্ছা ছোট মা, আমি ছেলে হিসাবে কেমন, মানে আমাকে তোমার কেমন মনে হয়? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো না। একদম নম্র, ভদ্র, ব্যক্তিত্বপূর্ণ ছেলে। আর কারোর জীবনসঙ্গী হিসাবে একদম পারফেক্ট। আচ্ছা এখন বল, কেন এসব প্রশ্ন করলি? ছোট মা, আমার কাউকে পছন্দ। কাকে রে? বলে ফেল তো। বলবো? আরে বল তো। তানহাকে। সায়রা বেগম অবাক হয়ে বললেন, কি? হুম, বলো না ছোট মা, আমি তানহার জন্য যোগ্য কিনা? আমি তানহাকে ভালোবাসি। কিন্তু আয়াজ। কোনো কিন্তু না, তুমি বলো না ওর জন্য আমি যোগ্য না। এসব তোর মা বাবা জানে? না, তোমাকে বললাম, যদি তোর মা বাবা রাজি থাকে তবে। তাহলে তুমি রাজি তো ছোট মা? হুম, তবে আমি বললাম তো, যদি আমি মা বাবাকে রাজি করাবো। বলেই আয়াজ চলে গেল। সায়রা বেগম হতবম্বের মতন বসে রইলেন। এটা কি মানবে সবাই? মনে মনে আয়াজকে তারও পছন্দ ছিল, কিন্তু এটা শুধু তিনি মনেই রেখেছিলেন। এমন সময় আহরার ইসলাম ঘরে আসলেন। আহরাব ইসলাম তানহার মেঘলার বাবা। সায়রা বেগমকে কিছু একটা নিয়ে চিন্তা করতে দেখে বললেন, কি হয়েছে? কিছু কি হয়েছে? না। তবে কি? সায়রা বেগম সব ঘটনা খুলে বললেন। সব শুনে আহরাব ইসলাম খুশি হলেন। ওনার খুশি হওয়াতে সায়রা বেগম বললেন, তুমি খুশি যে? তুমি কি এটা চেয়েছিলে? হুম। আর আয়াস তো ভালো ছেলে, আমার পছন্দ ছিল। ভাবছিলাম ভাইয়ের সাথে কথা বলবো, তবে বলা হয়ে ওঠেনি। এখন আয়াজ যখন নিজে থেকে বলেছে, ভালো তো। হুম, তবে আয়াজের বাবা মা রাজি হন কিনা? আমার মনে হয় রাজি হবে তারা, হয়তো। রাতের বেলা সবাই একসাথে খেতে বসলাম। বড় মা, বড় বাবা, মা, বাবা, আয়াজ ভাইয়া, আইরান, মেঘলা, আমি। খাওয়ার মাঝেই আয়াজ ভাইয়া বলে উঠল, সবাই খেয়ে ঘরে যেও না, ড্রয়িং রুমে বসো, গুরুত্বপূর্ণ কথা আছে। আয়াজের কথা শুনে আহনাফ ইসলাম অর্থাৎ আয়াজ আয়ানের বাবা বলে উঠলেন, এখনই বলো, আমরা তো সবাই এখানেই আছি, যা বলবে বলতে পারো। আমি খাওয়ার সময় বলতে চাচ্ছি না, খাওয়ার পর বলি সব। আচ্ছা, যা ভালো হয়। হুম। আয়াজের কথা তানহা ঠিকই বুঝতে পারল সে কি বলতে চাইছে। মনে মনে তার খুব ভয় হচ্ছে, কি হবে তা ভেবে। সবাই এটা শুনে কি বলবে তা ভেবে তার হাত পা ভয়ে ঠান্ডা হবার অবস্থা প্রায়। তানহা অর্ধেক খেয়ে উঠে পড়ল। ভালো লাগছে না তার। ঘরের দিকে পা বাড়াতেই পিছন থেকে সায়রা বেগম ডাকলেন। তানহা পিছন ফিরে তাকালো। কি, খেলি না যে? মা, আমার ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা তাহলে যা। তানহার এই কথা শুনে আয়াজ তাকে আটকালো। তানহা, তোকেও থাকতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। ভাইয়া প্লিজ, আমার ভালো লাগছে না, ঘরে যাব। আয়াজ তানহার চোখের দিকে তাকালো। সে ঠিকই বুঝতে পারল তানহা কেন ঘরে যেতে চাইছে। আয়াজ তানহাকে আর আটকালো না। সে থাকতে চাইছে না দেখে, আচ্ছা যা তাহলে। সবাই খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বসলো। আয়াজও আসলো। আয়াজকে চুপ থাকতে দেখে আহনাফ ইসলাম বললেন, কি যেন বলতে চেয়েছিলে তুমি, বলো এখন। আয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তানহাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। আয়াজের কথা শুনে সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। ওপর থেকে সবটা দেখছে তানহা। আয়াজের কথা শুনে কি হবে তা ভেবে পিছন থেকে কে যেন তানহার কাঁধে হাত রাখলো। পিছন ফিরে দেখলো মেঘলা। কি রে, তুই এখানে? তুই এখানে কি করিস? আগে বলো, তুমি না সবাইকে বলে আসলে তোর নাকি ভালো লাগছে না, তো তুমি ঘরে গিয়ে রেস্ট নেবে, তা তুমি এখানে দাঁড়িয়ে সব দেখছো? হুম, ঘরেই যাচ্ছিলাম তো। তানহা ঘরে যেতে নিলেই মেঘলা তার হাত ধরে আটকায়। তুই ভয় পাস না আপু, দেখিস সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা সবাই মেনে নেবে। তুই এসব কিভাবে জানিস? আমি ভাইয়ার কথা আর তার দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলাম যে ভাইয়া তোকে ভালোবাসে। শুধু আমিই বুঝতে পারিনি? মেঘলা হেসে তানহার মাথায় টোকা দিয়ে বলল, গাধি তুই, কখনো কিছুই বুঝতে পারিস না। আর এদিকে আয়াজের কথা শুনে আহনাফ ইসলাম বলে উঠলেন, এটা তো ভালো কথা, ঘরের মেয়ে ঘরে থাকবে, তার চেয়ে ভালো আর কি হতে পারে। কি তোমরা রাজি? পাশ থেকে শাহরিন ইসলাম অর্থাৎ আয়াজ আয়ানের মা বলে উঠলেন, কেন নয়, তোমরা বলার আগেই আমরা চিন্তা ভাবনা করে রেখেছিলাম, তানহাকেও আমাদের মনে মনে পছন্দ, শুধু তোমাকে আমরা বলিনি। আহনাফ ইসলাম বললেন, এখন শুধু তোমাদের চার হাত এক করে দেওয়া বাকি। কিন্তু তানহা যে কোথায়? আহরাব ইসলাম বলে উঠলেন, তানহার নাকি শরীর খারাপ লাগছে, তাই সে ঘরে গেল। সায়রা বেগম বলল। সবার কথার মাঝেই মেঘলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই যে আমি ধরে নিয়ে এসছি, ঘরে গিয়ে মহারানী লুকিয়েছিল। কিরে তানহা, লুকিয়েছিলি কেন তুই? আসলে বড় মা,
কোনো বড় মা না, এখন থেকে শুধু মা, বুঝলি? বড় মা। না মানে মা। তানহার কথায় সবাই হেসে দিল। ভার্সিটি ক্লাস শেষ করে তানহা অপেক্ষা করছে। আয়াজ বলছিল আসবে তাকে নিতে, কিন্তু ওনার আসার কোনো খবরই নেই। তানহা তার হাত ঘড়ির দিকে তাকালো, দেখে তার চোখ ছানা বড়া। আধ ঘন্টা হয়ে গেল, ওনার আসার কোনো ছায়া পর্যন্ত দেখতে পেল না। নিজেই যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে কেউ এসে থামলো। কালো রঙের পাঞ্জাবি, হাতে একটা ঘড়ি, চোখে একটা কালো রঙের সানগ্লাস পরিয়ে তো এক সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়ানো। কপালটা বেশ ঘামার্ত অবস্থায় আছে। ঘামার্ত থাকায় তার চুলগুলো কপালের সাথে লেপ্টে রয়েছে। পুরো মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলাম, ভালো করে খেয়ালও করলাম সামনে থাকা সুদর্শন পুরুষটা আয়াজ। সরি, খুব বেশি লেট করে ফেললাম নাকি? না, লেট তো করেননি, বরং আধ ঘন্টা আগে এসছেন। সরি রে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, এখন এসো তো। বাইকে উঠে বসলাম। আয়াজের কাঁধে হাত রাখলাম। লুকিং গ্লাসে দেখতে পেলাম সে মুচকি হাসছে। তা দেখে আমি একটু হাসলাম। হাসতে হবে না, চলো। ওকে। বেশ কিছুক্ষণ পর আয়াজ এক জায়গায় এসে বাইক থামালো। আমি নেমে বললাম, এখানে থামালে কেন? এমনি। চলো। কোথায়? মুখে কিছু না বলে হাত ধরে হাঁটা শুরু করলো। আমিও হাঁটছি। এখানে বসি? বসা যায়। পুরো ঘাস লাগানো এক রাস্তা, বেশি লোকালয়পূর্ণ জায়গা নয়। খুব বেশি লোকজনের সমাগম নেই বললেই চলে। মানুষ দেখা যাচ্ছে শুধু। চারিপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম। জায়গাটা বেশ সুন্দর। পাশ থেকে আয়াজ ভাইয়া বলে উঠলো, কি দেখছেন? ভাইয়া, জায়গাটা খুব সুন্দর। কি বললে? কই কি বললাম? চোখ কুচকে আয়াজ বলল, ভাইয়া। জিভে একটু কামড় দিয়ে বলো, না মানে ভাইয়া নয়, আয়াজ। বলো বলো। পরে বলি, না এখনই, আয়াজ। একদম, এইবার ঠিক। আয়াজ পকেট থেকে একটা লাল রঙের গোলাপ বের করে তানহার হাতে দিল। গোলাপ? তোমার জন্য। সুন্দর। ওয়েট, একটু ভুল হলো। কি? আয়াজ তানহার হাত থেকে গোলাপটা নিয়ে চুলের বেনুনিতে গেঁথে দিল। এইবার ঠিক আছে। আমি মুচকি হাসলাম। এই যে এভাবে হাসবেন না, ঠিক এখান থেকে এসে লাগে। তার কথা শুনে আমি আরও জোরে হেসে দিলাম। এই যে বললাম না, তুমি এভাবে হাসলে নিজেকে সামলাবো কি করে? এখানে এসে লাগে যে। তাই? জানো পৃথিবীর সুন্দর জিনিস কি? কি? প্রেয়সীর স্নিগ্ধ হাসি, যেটা সব কিছুকে হার মানায়। তানহার মুখে লাজুকতায় হাসি ফুটে উঠল। সেটা থেকে আয়াজও মুচকি হাসলো। এই কয়েকদিনের মাঝে আয়াজ আর তানহার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়েছে। আজ আয়াজ আর তানহার বিয়ে সম্পূর্ণ হলো। দুজনে চার হাত এক হলো। তাদের বিয়েটা অন্য সবার মতন ধুমধাম করে হয়নি। এই বিয়ের ধারণাটা আয়াজের কথাতেই হয়েছে। সে এত কিছু করে বিয়েটা করতে চায়নি। আর পরিবারও তাদের কথায় সায় দিয়েছে। বিয়েতে এত লোকজনকেও দাওয়াত দেওয়া হয়নি। নিকট আত্মীয় স্বজনরাই শুধু বিয়েতে এসছে। তানহাকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছে, সাথে কিছু গহনা। মুখে কৃত্রিম মেকআপের ছিটে ফোটাও নেই। এতেই তানহাকে অসম্ভব সুন্দর লাগছে। চুলের খোঁপাতে কয়েকটা লাল রঙের গোলাপ ফুল গেঁথে দেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর সময় আয়াজ এবং তানহাকে একসাথে বসানো হয়েছে। আয়া চার চোখে দেখছিল তানহাকে। মায়াবতী এক মেয়ে যদি পাশে থাকে, সেটা যদি আবার একান্ত তার হয়, তাহলে চোখ ফিরিয়ে থাকা মুশকিল হয়ে যাবে। রাত 12টা ছুঁই ছুঁই। তানহা এক ফুলসজ্জিত ঘরে বসে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আয়াজের আসার কোনো খবর নেই। তানহা এইবার অপেক্ষার ধৈর্য হলো না। এমনই সময় ফোনে টুং করে মেসেজ এলো। আয়াজ মেসেজ দিয়েছে, 5 মিনিটের মধ্যে ছাদে আসো। মেসেজ দেখে তানহা চিন্তায় পড়ে গেল। এত রাতে, তাও আবার ছাদে? কিসের জন্য? ছাদে কিসের কাজ তার? তানহার ভাবনার মাঝে আবারও মেসেজ এলো, 5 মিনিটের মধ্যে 3 মিনিট অলরেডি ওভার। এইবার তানহা ঘর থেকে বের হলো। বের হয়ে এসে বাইরে উঁকি ঝুঁকি দিল। চোখ বুলিয়ে নিল বাইরে কেউ আছে কিনা। না, কেউ নেই। ছাদের দিকে যাচ্ছিল, এমনই সময় পিছন থেকে বলে উঠল, কিরে আপু, কোথায় যাস? হঠাৎ ডাক দেওয়াতে তানহা ভয় পেয়ে কিছুটা ঘাবড়ে যায়। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, এইভাবে কেউ ডাক দেয়? ভয় পেয়েছি তো। আগে বল, তুই ঘর ছেড়ে বাইরে কি করিস? আরে, তোর ভাইয়া যে এই রাতে আমায় ছাদে ডাকলো। আচ্ছা, যা যা বলি মুখ টেপে হাসতে হাসতে চলে গেল মেঘলা। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। দেখি ছাদের গেট বন্ধ। ছাদের দরজাটা একটু ছেড়ে দিতেই খুলে গেল। দেখলাম চারিপাশে অন্ধকার। ছাদের দরজা পেরিয়ে পা রাখতেই চারপাশে লাইট জ্বলে উঠল। ভালো করে চারপাশটা দেখতেই অবাকের আকাশ চূড়ায় আমি। চারপাশে হার্ট শেপের বেলুন লাগালো। মাঝখানে একটা দোলনা রাখা, যেটা বিভিন্ন রঙের ফুল লতাপাতা দিয়ে সাজানো হয়েছে। এসব দেখতে দেখতে ভাবনার ঘোরে থাকতেই বুঝলাম কেউ একজন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে তার মাথা রাখলো। বুঝতে পারলাম সে কে, আয়াজ। কেমন লাগলো সারপ্রাইজটা তাহু পাখি?
কখন করলে এসব? আগে বলো কেমন লাগলো? অসম্ভব সুন্দর। পছন্দ হয়েছে? খুব। আমার কষ্ট তাহলে বিফলে যায়নি, তোমার মন মতো করতে পেরেছি তাহলে। কথার উত্তরে আমি শুধু মুচকি হাসলাম। আমি গিয়ে ওই সাজানো দোলনাটায় বসলাম। আয়াজও এসে আমার পাশে বসলো। আজ আকাশে সুন্দর চাঁদ উঠেছে, তাই না? হুম, খুব সুন্দর। হুম, কি সুন্দর আঁধার আকাশে আলো ছড়িয়েছে, কিন্তু চাঁদটা আমার পাশেই। মানে, একটা আকাশের চাঁদ আর একটা আমার পাশের চাঁদ, যেটা আমার জন্য পৃথিবীতে এসছে। তানহার মুখে লাজুক হাসি ফুটে উঠল। আয়াজ তানহার হাসি দেখে সেও মুচকি হাসলো। আয়াজ তানহার দিকে তাকালো, দেখলো তানহাও তার দিকে তাকিয়ে আছে। আয়াজ তানহাকে জড়িয়ে ধরে কপালে তার অধর ছোঁয়ালো, গভীরভাবে পরশ এঁকে দিল। ভালোবাসি তাহু পাখি, খুব ভালোবাসি। শুরু হলো দুজনের পথ চলা, নতুন জীবন তাদের শুরু। ভালোবেসে পথ চলা যেন তাদের সুন্দর হয়। এইভাবেই সবার ভালোবাসার মিলন ঘটুক, অটুট থাকুক প্রতিটি ভালোবাসা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।